এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা কিন্তু লাস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব ছিল, এই অধ্যায়টা ছিল। অ্যান্ড ওটা টাইপ 1 আমি তোমাদের সলভ করে দিয়েছি। তো আজকে হচ্ছে টাইপ 2 করব। অ্যান্ড এই টাইপ 1 আর টাইপ 2 করলে তোমাদের সব সৃজনশীল কভার হয়ে যাবে। তোমরা চাইলে এই কয়টা সৃজনশীল করার পর, মানে 9টা হলো টোটাল, এই 9টা করার পর দেখবা তোমরা যেটাই ধরতেছো পারতেছো। অ্যান্ড আরেকটা কথা বলে দিই, তোমরা যারা SSC 26 ব্যাচ আছো তারা কিন্তু এটা করোনা ভুল করে, এটা 27, 28 তারা করতে পারো, বা পরবর্তীতে যারা দিবা তারা করতে পারবা, কারণ SSC 26-এর এটা নাই। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে দেখো আমরা টাইপ 2-তে যেটা করব, ঢাকা বোর্ড 2025-এ আসছিল। তো এরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ঢাকা বোর্ড 25-এ যেটা আসছে এটা একটু ভালো করে বুঝলে বাকিগুলো ইজি হয়ে যাবে। আগের টাইপের মতো, আগের টাইপে যেমন প্রথমটা বুঝলে সবগুলো হয়ে গেছিল, তেমন এটা দেখো। এখানে বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন 26.8 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াসে মিলে বলটির আয়তন হয় হচ্ছে 27 সেন্টিমিটার কিউব। এই মুহূর্তে বলটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেওয়া হলো। তো এভাবে পড়লে আসলে কিছু বুঝতে পারবে না। আমি দেখো পানীয় বলের ভর দেওয়া আছে। আচ্ছা আমি একটু আবার বলি। গতে দেখো কি কোশ্চেন করছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলছে। তো আমাদের আবার একটু উদ্দীপকটা সুন্দর করে পড়ি। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি লোহার বলের আয়তন, একটা লোহার বল ছিল এরকম, এটার আয়তন V1 শুরুতে আয়তন ছিল কত, এই যে 26.8 সেন্টিমিটার কিউব ছিল। এবার পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছে। তাপমাত্রা শুরুতে ছিল হচ্ছে T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস ছিল শুরুতে। এই বলে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আয়তন ছিল এটা। যখন তাপমাত্রাটা বাড়ানো হলো, বাড়ায় 100 ডিগ্রি করা হয়েছে, তখন বলটির আয়তন একটু বাড়ছে, দেখো 27 হয়ে গেছে। তখন এই বলটার আয়তনটা একটু বাড়ছে, এই যে এটা V2টা হয়ে গেছে হচ্ছে 27 সেন্টিমিটার কিউব, এই যে দেখো। এবং তাপমাত্রা বাড়ানো হয়েছে কত, 100। T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। দেখছো এবার কত ইজি লাগতেছে? তোমরা এইভাবে চিত্রর মাধ্যমে সবকিছু উপস্থাপন করবা, দেখবে যে এত ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস, পানি ও বলের ভর দেওয়া ছিল। আচ্ছা পরে কি করছে, পরে হচ্ছে বলটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ওটা পরের কথা। প্রথম স্টেপে এটা ছিল, পরে বলটা এই স্টেপে চলে গেছে। প্রথমে বলটার তাপমাত্রা ছিল 30, তখন যখন একটু গরম দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো তখন এর আয়তন বৃদ্ধি পেল, 27 হয়ে গেল। বুঝছো? সেম বল, একই বল দুটোই। গতে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলছে। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগের জন্য আমাদের দৈর্ঘ্যেরই জানা দরকার। দৈর্ঘ্য মানে এখানে দেওয়া আছে আসলে কি, আয়তনের সবকিছু দেওয়া আছে, খেয়াল করো। V1 আছে, V2 আছে, আয়তনের সবকিছু। কিন্তু এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ কিন্তু আমরা মানে একদম ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারবো না। কেন? আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র কি, আলফা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা আরেকটা কথা, দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে এটা কি মনে আছে তোমাদের? যাদের মনে না আছে তারা একটু শুনো। যে ধরো এরকম একটা কিছু আছে, একটা দণ্ড আছে, এটা ধরো 1 মিটার দণ্ড। তো এটার তাপমাত্রা আগে ধরো ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এটার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবা, 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস করবা। 1 ডিগ্রি বাড়াচ্ছ, 1 ডিগ্রি বাড়ালে এটার দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বরাবর যতটুকু বাড়বে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেম ভাবে ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে ক্ষেত্রফল যতটুকু বাড়বে, আর আয়তন প্রসারণ সহগ হচ্ছে আয়তন যতটুকু বাড়বে। তো এখানে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করার জন্য আমাদের সূত্র কি মনে আছে? L1 না L2 মাইনাস L1, L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস হচ্ছে T1। আমি একটু আবার বলি, L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, কোনো একটা কিছুর আদি দৈর্ঘ্য L1। এবার দৈর্ঘ্য যতটুকু বাড়ছে, বাড়ার পর ধরো এটা হয়েছে, এটা হচ্ছে L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে উপরে, L2 থেকে L1 মাইনাস করো। তারপর হচ্ছে তাপমাত্রা, প্রথমে ধরো তাপমাত্রা ছিল T1, পরবর্তীতে যখন এটা বাড়ছে তাপমাত্রা T2। বুঝছো? এত কিছু আমি এগুলো হচ্ছে বেসিকের পার্ট। তো এই সূত্রটা লিখবা। এখন দেখো তুমি L জানো না, কিছুই জানো না, তখন তুমি কিভাবে বের করবা দৈর্ঘ্য প্রসারণ সহগ? এখন একটা আইডিয়া করবা, তুমি আগে
আয়তন প্রসারণ সহগটা বের করবা। কেন আয়তন প্রসারণ সহগ বের করবা? কারণ এখানে আয়তনের সবকিছু দেওয়া আছে, V1 V2 আয়তনের, আদি আয়তন শেষ আয়তন। আয়তন প্রসারণ সহগ বের করে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারবা। কিভাবে? এইভাবে আমরা জানি আয়ত প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ আর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের সহগের ভিতরে সম্পর্ক আছে। এই যে এরকম আলফা আগে লিখো, বিটা তারপর লিখো গামা। দেখার পর আমার গামাটা জানি কেমন হয়ে যায়, যাই হোক। এবার আমরা জানি যে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, তাই না? এটা আমি বেসিকে করাইছিলাম। তো তুমি যদি আয়তন প্রসারণ সহগটা বের করতে পারো, গামার মানটা বের করতে পারো, তখন তুমি এই যে 6 আলফা সমান 2 গামা, এই ভিতরেরটা বাদ, ক্ষেত্রফল তো বাদ নাই, এটা সমান 2 গামা, এটা দিবা। এখান থেকে তুমি আলফাটা বের করতে পারবা। যে আমাদের তো এটাই চাইছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ চাইছে, বুঝছো? তাহলে আমার এখন কাজ হচ্ছে আগে আয়তন প্রসারণ সহগটা বের করা। ওকে, তাহলে এখানে লিখবো যে জানি আয়তন প্রসারণ সহগ, তারপর লিখবা আয়তন প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? গামা দ্বারা প্রকাশ করা হয়। আমার গামাটা অনেক পচা হয়। গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 ভাগ হচ্ছে V1 ইন্টু T2 মাইনাস হচ্ছে T1, শেষ। এখন এই সাইডে V2 কত? এই যে দেখো, আমরা এখানে একটু লিখে নিবা, কিন্তু আমি তো জাস্ট এখানে চিত্রের মাধ্যমে লিখছি, তোমরা এরকম করবে না। তোমরা এখানে লিখবা আদি আয়তন V1 সমান এটা 26.8 সেন্টিমিটার কিউব। তারপর শেষ আয়তন না, তারপর আদি তাপমাত্রা T1 সমান হচ্ছে এই যে 30 ডিগ্রি সেলসিয়াস। তারপর শেষটা হচ্ছে এটা, এভাবে লিখবা। শেষ আয়তন V2 সমান হচ্ছে 27 সেন্টিমিটার কিউব। শেষ তাপমাত্রা T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এভাবে লিখে নিবা। তারপর মানে এখানে জাস্ট বসায় দাও। V2 কত? V2 হচ্ছে 27 মাইনাস V1 হচ্ছে এটা 26.8, V1 হচ্ছে 26.8 ইন্টু T2 মাইনাস T1 হচ্ছে T2 হচ্ছে 100 মাইনাস T1 মানে 30। তাহলে কত হয়? একবার ক্যালকুলেটরে করো, কত হয়? এখানে করলে হচ্ছে 70 থাকে। তাহলে আমি একটু করি, 27 মাইনাস হচ্ছে 26.8, 0.2 ভাগ হচ্ছে 26.8 ইন্টু 70। এই যে দেখো, এটা আসছে 1.0666 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এত পার কেলভিন। আমরা জানি এটার একক কি? পার কেলভিন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গামার মানটা পেয়ে গেলাম। গামা মানে কি? আয়তন প্রসারণ সহগ। তাহলে আমরা জানি কি? আমরা জানি 6 আলফা সমান হচ্ছে 2 গামা। এই গামা বারবার এরকম দিতেছি কেন? তাহলে এখান থেকে আমরা আলফা বের করতে পারবো, খুব ইজি না? তাহলে আলফা সমান হবে 2 গামা বাই 6। তাহলে এখানে কাটলে হচ্ছে 2 কেটে যায়, নিচে দেখো 3 থাকে, তাহলে গামা বাই 3। গামাটা ভয়ানক হয়ে গেল। আর গামার মান হচ্ছে কত? এই যে আমরা বের করছি, এইটা গামার মান। তাহলে 1.066 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ভাগ হচ্ছে 3, যেটা আসে সেটা হচ্ছে আলফার মান। তো ভাগ হচ্ছে 3, এই যে আলফার মান আসছে হচ্ছে 3.55 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এত পার কেলভিন। এটাই তো আমাদের বের করতে বলছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। তাহলে এভাবে বের করবা, ঠিক আছে? তো এটা সবসময় মনে রাখবা যে 6 আলফা সমান 3 বিটা সমান হচ্ছে 2 গামা। তাহলে তোমরা এই সম্পর্কটা জাস্ট মনে রাখবা, তারপর যেটা আসবে সেটা বসাই দিবা। আলফার সাথে বিটা যদি আসে ক্ষেত্র প্রসারণ সহগ, তখন এই দুটা। আলফার সাথে এটা হলে এই দুটা, এটার সাথে এটা হলে এই দুটা, এটার সাথে আর কি বাকি থাকে? এটার সাথে এটা। ও, দিয়ে দিয়েছি। তো এইভাবে করবা, ওকে? আচ্ছা, এখন ঘ নাম্বারটা করবো আমরা। আর একটা জিনিস, যেটা এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 25-এ যখন আসছে, তো হায় রে, এটা মুছে দিলাম কেন? কথা বলতে মুছে ফেলছি। সমস্যা নাই, এটা লাগবেও না। যেটা বলতেছিলাম যে এই প্রশ্নটা ঢাকা বোর্ড 25-এ আসছিল, অ্যান্ড
এটার একটা জিনিস দেখো, এখানে প্রশ্নে মিস্টেক করছিল, এখানে ওরা দিয়ে দিছিল হচ্ছে 268 দিয়ে দিছিল, এটা দিছিল এত সেন্টিমিটার কিউব। তো তাপমাত্রা বাড়ার পর 27 হয়ে গেছিল, এটা কিন্তু সম্ভব না কখনো। এটা আসলে একটা পয়েন্ট হবে, বাট এখানে হয়তো কোনো কারণে মানে কম্পিউটার বা কোনো কিছুতে যখন প্রিন্ট করতে গেছে ভুল হয়েছে এখানে, অথবা যখন ম্যাথটা হচ্ছে প্রিন্ট করতে গেলে তো ভুল হয় না, তোলার সময় আর কি ভুল হয়েছে। বুঝতে পারছো? এখানে অনেকে বুঝতে পারো যে এটা তো নাই, ছিল না। এবার ঘ নাম্বারটা দেখো, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে এটা বের করতে বলছে। তো এখানে কি হয়েছে জানো, প্রথমে যে বলটা ছিল, প্রথমে তাপমাত্রাটা কত ছিল বলের, প্রথমে তাপমাত্রা ছিল 30°C। এটাকে গরম করে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে T2 হচ্ছে 100°C নিয়ে যাওয়া হয়েছিল। এখন এই গরম যে বলটা, এই যে দেখো, এই মুহূর্তে যখন 100° করা হয়েছিল, এই মুহূর্তে বলটি 50°C তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে, এই যে এখানে একটু পানি আছে, এখানে পানি আছে, এই পানি হচ্ছে 50°C পানি, এটার ভেতরে হচ্ছে এই বলটাকে ফেলে দেওয়া হয়েছে। এই যে সেই বল, এই লোহার বল, এটাকে ফেলে দেওয়া হয়েছে। তো লোহার বল আমি একটু এখানে আঁকি সুন্দর করে, এই যে এটাকে যখন ফেলে দেওয়া হয়েছে, প্রথমে দেখো এটার তাপমাত্রা কিন্তু এখন আছে 100°C, বেশ গরম, একদম অনেক গরম। ফেলে দেওয়া হলে মিশ্রণের তাপমাত্রা বলছে না, হ্যাঁ, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত, চূড়ান্ত মানে শেষ তাপমাত্রা, এটা বের করতে বলছে। এটা ক্যালোরিমিটারের সাহায্যে বিশ্লেষণ করতে বলছে। তো এটা কিন্তু আমি আগের টাইপে করাই দিছি, সমস্যা নাই, আমি এটাতে আবার করাই দিচ্ছি, সমস্যা নাই। এখন এই যে দেখো বলের ভর দেওয়া ছিল, এই যে পানি ও বলের ভর, পানির ভর হচ্ছে 2 কেজি, পানির ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি পানি। আর বলের ভর কত, বলের ভর হচ্ছে 200 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম আছে, 200 গ্রামকে কেজিতে নাও, 0.2 কেজি, 2 কেজি, এটা হচ্ছে ভর, বলের ভর, ঠিক আছে। আর এটা হচ্ছে তাপমাত্রা T1 দিলাম, সমস্যা নাই, দিলে হলো। এখন আমাদের মিশ্রিত, যখন আমাদের এটা এই বলটা দেওয়া হলো এখানে 0.2 কেজি, 0.2 কেজির বল 100°C তাপমাত্রার বল পানিতে দেওয়া হয়েছে, 2 কেজি পানির ভিতর দেওয়া হয়েছে 50°C। আমাদের চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে বলছে, মানে এই বলটা তো অনেক গরম আর পানির তাপমাত্রাটা 50, মানে কম, তুলনামূলক কি ঠান্ডা, তুলনামূলক কি ঠান্ডা, তাই না? তাহলে বলটা গরম, পানি ঠান্ডা, তাহলে বল কি তাপ, বল তো ঠান্ডা হতে থাকবে আর পানি গরম হতে থাকবে না। চিন্তা করো যে তুমি এক গ্লাস পানি আছে যেটা হচ্ছে 50°C পানি, কাচের গ্লাসে আবার রাখো না পানিটা, কাচের গ্লাস ফেটে যাবে লোহার বল দিলে। তুমি হচ্ছে স্টিলের যে গ্লাসগুলো আছে না, ওগুলোতে 50°C পানি নিবা, 2 কেজি, 2 কেজি ধরবে না, যাই হোক নিবা, নেওয়ার পর একটা গরম বল দিবা, লোহার বল দিবা, দেখবে যে লোহার বলটা পরে ঠান্ডা হয়ে যাচ্ছে আর পানিটা গরম হয়ে যাচ্ছে, তাই না? লোহার বল যে ঠান্ডা হয়ে গেল, মানে কি, বল কি করছে, তাপ বর্জন করছে না, মানে তাপ ছেড়ে দিছে না, বর্জিত তাপ, কার বর্জিত তাপ, লোহার বর্জিত তাপ। আর পানির কি তাপ হবে বলো তো, পানি তাপ গ্রহণ করবে না, এর মানে লোহার বর্জিত তাপ সমান হবে পানির বর্জিত, লোহার বর্জিত তাপ সমান হবে পানির গৃহীত তাপ, ও তাপ গ্রহণ করে গরম হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমি আগে লোহারটা বের করবো, ঠিক আছে না, আগে ধরে নিব যে ধরি মিশ্রণের তাপমাত্রা শেষমেশ এই দুটা যখন একসাথে মিক্সড হয়ে যাবে, তখন মানে তাপ আদান প্রদান হওয়ার পর তাপমাত্রা ধরবো θ°C, এটা ধরে নিব আমরা। ধরি মিশ্রণের তাপমাত্রা বা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা θ°C, এটা ধরে নিচ্ছি আমরা। ওকে, এখন তাহলে এবারে হচ্ছে আমরা প্রথমে গৃহীত তাপ বের করব। কে তাপ গ্রহণ করবে? পানি তাপ গ্রহণ করবে, তাই না? হ্যাঁ, তাহলে গৃহীত তাপ, পানির গৃহীত তাপ, গৃহীত তাপ, তাহলে পানি ছিল হচ্ছে 50°, তাহলে 50°C কত কেজি পানি ছিল? 2 কেজি পানি, 2 কেজি পানি θ°C পরিণত হবে, θ°C পরিণত হতে গৃহীত তাপ, গৃহীত তাপ কি হবে বলো তো? কিউ সমান হবে হচ্ছে ms∆T, তাই না? হ্যাঁ, তাহলে শুরুতে তাপমাত্রা কত? T1 কত? শুরুতে তাপমাত্রা হচ্ছে পানির তাপমাত্রা 50, T1 হচ্ছে 50°C, T2 কত? T2 হচ্ছে থিটা হবে, তাই না? লাস্টে থিটা হবে,
থিটা ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এম কত, ভর কত, পানির ভর দেওয়া ছিল 2 কেজি, আর পানির এস কত হবে, আপেক্ষিক তাপ এই যে দেওয়া আছে দেখো, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন জাস্ট মানগুলো এখানে বসায় দাও। তাহলে এম হচ্ছে কত কেজি, 2 কেজি, 2 ইন্টু 4200 ইন্টু ডেলটি। এবার একটা জিনিস খেয়াল করো, ডেলটি মানে কি, তাপমাত্রার পার্থক্য, বড়টা মাইনাস ছোটটা। এবার বলো T1 বড় নাকি T2 বড়, কোনটা বড়, কোন তাপটা বেশি গরম? T1 হচ্ছে 50 ডিগ্রি, দেখো 50 ডিগ্রি এর 2 কেজি পানি থিটা ডিগ্রি এ আসতেছে। তো এই যে লোহাটা দেখো, এটা কিন্তু গৃহীত তাপ, খেয়াল করো গৃহীত তাপ, তো লোহাটা তাপ বর্জন করবে, এই পানিটা গরম হবে, গৃহীত তাপ। তাহলে বলো তো 50 বড় নাকি থিটা বড়? কমন সেন্স কিন্তু, গৃহীত তাপ, এটা তাপ গ্রহণ করছে 50 থেকে, তারপরে তাপমাত্রাটা আরো বাড়বে, থিটার মানটা আরো বাড়বে, গৃহীত তাপ না এটা। তাহলে থিটাটা বড় মানে T2টা বড়, তাহলে T2 মাইনাস T1 হবে, মানে থিটা ডিগ্রি মাইনাস হচ্ছে 50, থিটা মাইনাস 50 হবে, থিটা মাইনাস হচ্ছে 50। এটা বুঝছো? ওকে, এবার আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় থিটা মাইনাস হচ্ছে, এটার সাথে এটা গুণ করো, 50 গুণ করো, 50 গুণ করলে 4 2 4টা 0, 4টা 0, 4টা 0, 1 2 3 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি তাপ বলো তো, গৃহীত তাপ, গৃহীত তাপ। এবার আমি বর্জিত তাপ বের করব, এই লোহার বর্জিত তাপ, লোহা তাপ বর্জন করে ঠান্ডা হয়ে যাবে। তাহলে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল লোহাটা, এখন লাস্টের তাপমাত্রাটা কত হবে, থিটা হবে, থিটা ডিগ্রি সেলসিয়াস আমরা ধরে নিছি না, ঠান্ডা হয়ে যাওয়ার পর থিটা হবে, বুঝছো? তাহলে এবার লিখবো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এবার হচ্ছে এটা হচ্ছে পানির গৃহীত তাপ, এবার লোহার বর্জিত তাপ বের করব। কি বের করব, লোহার বর্জিত তাপ, বর্জিত তাপ। কিভাবে বের করবো দেখো, আমি একটু এই সাইডে করি না, এখানেই করি, সমস্যা নেই। তাহলে আমি লিখবো এখানে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.2 কেজি লোহার বল ছিল না, লোহার বলের তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াসে আনতে বর্জিত তাপ এটা লিখবা, বর্জিত তাপ। তাহলে কি হবে বলো তো, কিউ প্রাইম দাও, কিউ প্রাইম ইকুয়ালস টু এমএস ডেল টি। তাহলে এখানে এম কত, লোহার ভর কত, 0.2 কেজি। আচ্ছা, এস কত, লোহার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে লোহা ছিল তাই না, তো লোহার আপেক্ষিক তাপ কি এখানে দেওয়া আছে, এই যে লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে 450 জুল পার কেজি পার কেলভিন, 450, তাহলে 450 জুল পার কেজি পার কেলভিন। আর ডেলটিটা বের করা ইফেক্ট, ডেলটি হবে হচ্ছে যেটা বড় সেটা আগে, তারপর পরেরটা। এবার চিন্তা করো, এই লোহাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরমটা কি T1, গরম হচ্ছে এটা 100, তারপরে ঠান্ডা T2 হচ্ছে থিটা, এখানে হবে 100 মাইনাস থিটা, মানে T1 মাইনাস T2। ওকে, T1 মাইনাস হচ্ছে T2, মানে হচ্ছে 100 মাইনাস থিটা, এই জিনিসটা বুঝতে হবে। তারপরে এম এর মান তাহলে বসায় দাও 0.2, এস এর মান কত, এস এর মান হচ্ছে 4450, আর ডেলটি হচ্ছে 100 মাইনাস থিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি কত আসে, 0.2 ইন্টু 450, 90 আসে, হ্যাঁ 90 ইন্টু 100 মাইনাস হচ্ছে থিটা, তো এটা আসে। তো এবার আমি শর্ত মতে এখানে দেখো, এটা হচ্ছে কিউ হচ্ছে আমার কি তাপ, গৃহীত তাপ, এটা হচ্ছে আমার গৃহীত তাপ, আর এই যে কিউ প্রাইম এটা হচ্ছে আমার বর্জিত তাপ। তাহলে আমরা কি ইউজ করতে বলছি, ক্যালোরিমিতির মূল নীতি,
এবার আমরা এখানে কি লিখবো বলতো, ক্যালোরি নীতির মূলনীতি অনুসারে এখানে লিখতে হবে, ক্যালোরি নীতির মূলনীতি অনুসারে কিউ গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। কি লিখতে হবে, গৃহীত তাপ, গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ কত, এখানে দেখো তো গৃহীত তাপ এটা কিউ, কিউ সমান হবে হচ্ছে বর্জিত তাপ কিউ প্রাইম। তাহলে কিউ এর মান কত, এটা 8400 থিটা মাইনাস 42 পরে 4টা জিরো, 4টা জিরো, এইগুলো একটু ঠিক করে, জিরো একটা মিস হয়ে গেলে ঝামেলা। আচ্ছা এবার হচ্ছে কিউ প্রাইমের মান হচ্ছে এটা, এটা 90 ইন্টু 100 মাইনাস থিটা, 90 ইন্টু 100 মাইনাস হচ্ছে থিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু ক্যালকুলেশন করো, 8400 থিটা মাইনাস 42, 4টা জিরো সমান, এটার সাথে এটা গুণ করো, গুণ করলে কত হয়, একটা জিরো বেড়ে যায়, মাইনাস এবার 90 সাথে থিটা গুণ করো, তাহলে 90 থিটা। এবার থিটার এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে 8400 থিটা যোগ হচ্ছে 90 থিটা, 90 থিটা সমান এই পাশে কি পড়ে থাকে, এটা 9000 প্লাস হচ্ছে এটা মাইনাস ছিল ওই পাশে যে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 42, কয়টা জিরো, 4টা। এবার ক্যালকুলেশন করো, তাহলে একটু করি, 90 প্লাস হচ্ছে এটা 400 বা 8490 থিটা, আর এখানে কি থাকে, এখানে এই সাইডে যোগ করলে কত থাকে, 4900, কয়টা জিরো, 3টা জিরো, প্লাস হচ্ছে 42, 4টা জিরো, এখানে থাকে হচ্ছে 429। এবার এখান থেকে থিটার মানটা বের করো, থিটা সমান হচ্ছে এটা ভাগ হচ্ছে এটা, এটা ভাগ হচ্ছে 84 90 50 হয়, 50 পয়েন্ট হচ্ছে 53, এই যে এইটা হয়। তাহলে দেখো তাপমাত্রা তুমি যখন এই যে এটাকে তুমি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.2 কেজি বলকে তুমি যখন এই পানির ভিতর ছাড়বা, পানি ছিল আগে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এখন একটু বেড়ে যাবে, এখন এই 50-এর থেকে একটু বাড়বে 50.53 ডিগ্রি সেলসিয়াস, একটু বেড়ে যাবে, সামান্য একটু বেড়ে যাবে, তাই না, 1 ডিগ্রি, অনেক ডিগ্রি তো কম বাড়বে। তাহলে এটাই তো চাইছে যে আমাদের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, যখন আমি এই গরম জিনিসটা এই 50 ডিগ্রি সেলসিয়াসের পানির মধ্যে মেশাচ্ছি, এটা ছিল 100 ডিগ্রির, তখন এটা কিন্তু পানিটা যেহেতু 2 কেজি ছিল, তাও পুরাটাই মেল্ট হয়ে যেয়ে কত হবে, মেল্ট হবে না, এটা তো গলবে না, এটা কিন্তু বরফ না, এটা কিন্তু লোহা, তাপ আদান প্রদান হয়ে কি হবে 50.53 ডিগ্রি সেলসিয়াস এটা হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা কুমিল্লা বোর্ড 2025-এ দেখা আসছে যে একটি রেললাইনে 7.80 গ্রাম পার সিসি ঘনত্ব বিশিষ্ট 20 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে, মানে ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব মানে কিসের মান বলতো, রো এর মান দেওয়া আছে, আমরা একটু দেখি কিসের মান দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ঘনত্ব দেওয়া আছে, মানে ঘনত্ব মানে রো, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো এর মান দেওয়া আছে। লোহার পাত ব্যবহার করা হয়েছে, গ্রীষ্মকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, মনে রাখবা যে যদি তাপমাত্রা বেড়ে যায় বৃদ্ধি দেওয়া থাকে, সেটা চোখ বন্ধ করে সেটার মান হচ্ছে ডেল-টির মান দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধির মান মানে T2 মাইনাস T1 দেওয়া আছে, যেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবা। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, মানে আলফার মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে হচ্ছে 11.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। হ্যাঁ গতে বলছে উদ্দীপক অনুসারে লোহার পাতের দৈর্ঘ্য নির্ণয় করো, দৈর্ঘ্য বের করতে বলছে, লোহার পাতের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলছে, দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলছে, মানে এখন দৈর্ঘ্য কত আছে দেখো, দৈর্ঘ্য এখন আছে হচ্ছে 20 মিটার, এখন L1 কত আছে 20 মিটার আছে, আদি দৈর্ঘ্য 20 মিটার আছে, রেল লাইনের পাত বড় বড় যে লম্বা যে থাকে না, ওটার সাথে পরে আরেকটা জয়েন্ট করা থাকে, সেটা 20 মিটার দৈর্ঘ্যের ছিল প্রথমে,
এবার তাপমাত্রা বাড়ার পরে L2 হবে, তাপমাত্রা বাড়ার পরে L2 হবে। হ্যাঁ, এখন আমাদের বের করতে বসে হচ্ছে L2 মাইনাস L1 বের করতে বসে, পরিবর্তন বের করছে, দৈর্ঘ্যের বৃদ্ধি বের করতে বলছে, পরিবর্তন, বা এটাকে তুমি ডেল এলও বলতে পারো, ক্যাপিটাল এল দিলেও সমস্যা নাই। এখন গ নাম্বারে আমরা করবো, এটা খুবই ইজি, আমরা জানি আলফা সমান হচ্ছে L2 মাইনাস হচ্ছে L1 ভাগ L1 ইন্টু T2 মাইনাস T1। এখন বা এবার আমাদের বের করতে হবে হচ্ছে এই উপরেরটা, এইটুকু, এই যে L2 মাইনাস L1 এটা বের করতে হবে আমাদেরকে। এই উপরেরটা আমি আর গুণ করে দিব, আর গুণ করো, তাহলে এর নিচে কিছু নাই, 1 আছে, এটাই থাকবে, L2 থাকবে মাইনাস হচ্ছে L1 সমান, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। ওকে, এখন জাস্ট মানগুলো বসায় অ্যান্সার ক্যালকুলেশন করে শেষ। তাহলে এটা দেখো, আলফার মান হচ্ছে 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু L1 এর মান কত, L1 এর মান হচ্ছে 20, তাহলে 20 ইন্টু ডেল টি মানে T2 মাইনাস T1 মানে হচ্ছে ডেল টি, যেটা হচ্ছে 10 সেলসিয়াস, নিচে এখানে লিখে দিবা, বা 10 কেলভিন, তাহলে এখানে জাস্ট 10 লিখবা, 10। এবার অ্যান্সার কত হয় দেখো করে, তোমরা নিচে এটা ক্যালকুলেটর নিয়ে বসবা সবসময়, আমার সাথে যখন ম্যাথ করবা, প্রবলেমগুলো সলভ করবা, ক্যালকুলেটর নিয়ে তারপর বসবা। ইন্টু 20 ইন্টু 10, এই যে আসছে হচ্ছে 2.332 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা আসছে L2 মাইনাস L1। এটা আবার ডেল এলও বলতে পারো, ডেল এল বা এটা যে কোনো একটা বলতে পারো, মানে দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বসছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, এত মিটার, এখানে মিটার এককটা লিখতে হবে। ওকে, আর একটা জিনিস দেখো, তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা তো মিটারে আছে তাই না, এটাকে সেন্টিমিটার নিতে পারো তোমরা, এখানে যদি 100 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে এটা সেন্টিমিটারে চলে যাবে, সেন্টিমিটারে গেলে হচ্ছে 0.232 সেন্টিমিটার আসে, তখন আর এই পাওয়ারটাও থাকে না, এই যে ডিরেক্ট, এটাও করতে পারো। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারে চলে যাই, চলো দেখো, ঘ নম্বরে বলছে যে উদ্দীপক অনুসারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লোহার ঘনত্ব পরিবর্তন হবে কি না, লোহার ঘনত্ব কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না, এটা বের করতে বলছেন। মানে এখন লোহার ঘনত্ব কত, এটা এখন এই যে তাপমাত্রা তুমি বৃদ্ধি করার পরে লোহার ঘনত্বের কোনো চেঞ্জ আসবে কিনা এটা বের করতে বলছে। মানে এটা কি থাকবে নাকি অন্যটা আসবে, অবশ্যই চেঞ্জ হবে, আমরা বুঝতেছি চেঞ্জ হবে, কিন্তু এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, এখানে লেখা ছিল গাণিতিকভাবে বিশ্লেষণ করো, আমি লিখি নাই, কষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এটা চেক করবো, এটা বের করে চেক করবো যে দেখি সেম থাকে কিনা। তাহলে আমি দেখি উদ্দীপক অনুসারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লোহার ঘনত্ব পরিবর্তন আসে কিনা। তো আমরা শুরুতে দেখি যে শুরুতে ঘনত্ব, তাপমাত্রা বৃদ্ধির আগে ঘনত্ব বা আদি ঘনত্ব রো 1 দিলাম, রো হইছে, সমস্যা নাই, রো 1 সমান হচ্ছে, রো হচ্ছে যে এরকম দিবা, এরকম দিবা। ওকে, রো 1 সমান হচ্ছে 7.80 গ্রাম পার সিসি। ওকে, এটাই থাক, এই এককেই থাক, সমস্যা নাই। আচ্ছা, আর এখানে আর একটা জিনিস আমাদের এখন যেটা বের করতে হবে, আমরা এখানে দেখি, আমাদের মেইনলি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর লোহার ঘনত্ব পরিবর্তনটা বের করতে হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছিল, যা দেখো তাপমাত্রা বৃদ্ধি ছিল কত, ডেল টির মান দেওয়া ছিল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, ডেল টিকে আবার বলতে পারো হচ্ছে T2 মাইনাস T1, এটাও বলতে পারো, এটা সমানও 10 ডিগ্রি সেলসিয়াস, এটাও বলতে পারো আর কি, আমি এটা বোঝাতে চাচ্ছি। আচ্ছা, আর আমাদের কিছু দেওয়া ছিল দৈর্ঘ্য প্রশংসক, আচ্ছা ওগুলো বাদ দাও, এখন মেন পয়েন্টে আসো। এখন বর্তমানে যে ঘনত্বটা হবে রো 2, এটা বের করতে হবে। তো আমরা জানি ঘনত্ব রো সমান m/v, m ভাগ হচ্ছে v। এখন তোমাদের কিন্তু ঘনত্ব চ্যাপ্টারটা নাই, যারা হচ্ছে, ও আচ্ছা সরি, এটা তো SSC 26 ব্যাচের না, এটা তো 27 তোমাদের আছে, সমস্যা নেই, করো। ঘনত্ব m/v, m হচ্ছে ভর, আর v হচ্ছে আয়তন। এখন আয়তনটা তুমি যখন
এই ঘনত্বটা বৃদ্ধি করতেছো, নিশ্চয়ই আয়তনটাও বৃদ্ধি পাবে, কি তাই তো? হ্যাঁ, আয়তন তো অবশ্যই বৃদ্ধি পাবে। তো আদি আয়তন আমরা আগে ধরি, এখানে লিখবো যে আদি আয়তন, আদি আয়তন, আয়তন, আদি আয়তন হচ্ছে V1। এবার আমরা ধরবো শেষ আয়তন, আমরা সাইডে লিখবো শেষ আয়তন, শেষ আয়তন V2। আয়তন চেঞ্জ হবে না? অবভিয়াসলি হবে। তাহলে কিন্তু ভরের কিন্তু কোনো চেঞ্জ হবে না। একটা জিনিস দেখো, ভর আয়তন বাড়ুক আর কমুক, ওটা তো ভর, আমি ওখান থেকে একটু লোহা খুঁজে নিয়ে আসছি আমার জন্য, আমি বিল্ডিং করবো এই জন্য ওখান থেকে আমি লোহা নিয়ে আসছি খুঁজে না। তো এখানে ভরের কোনো চেঞ্জ হবে না, ভর যেটা সেটাই থাকবে, এম সেমই থাকবে। তো এখানে চেঞ্জ হবে হচ্ছে আয়তনে। তাহলে পরবর্তীতে মানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর ঘনত্ব এখানে একটু লিখতে হবে, বৃদ্ধি পাওয়ার পর তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি করার পর ঘনত্ব, তারপর এটা লিখবা, এটা একটু প্লিজ লিখে নিও তোমরা। আচ্ছা, তাহলে এখানে ভর আমরা ধরে নিব যে ভর আমি ধরি যে এম কেজি ভর, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, এখন আমাদের মেন টার্গেট হচ্ছে V2টা বের করা, V2টা বের করতে হবে আমার, তারপরে এই সূত্রে বসাবো আমরা, তারপরে আমি ঘনত্বটা বের করতে পারবো। মেন টার্গেট হচ্ছে V2 বের করা, আমি সাইডে বের করবো, আমার যা যা লাগবে আমি পাশে বের করবো। তাহলে আমার এইগুলো বুঝতে অনেক ইজি হতো, আমি আগে এই টেকনিকটা ইউজ করতাম যে আমি আগে মেন সূত্রটা লিখে ফেলতাম, তারপর যা যা লাগে আমি পাশে বের করতাম। ওকে, এটা তোমার টিচার একটুও কাটতে পারবে না মার্ক। ওকে, তাহলে এখানে V2টা আমি বের করবো। V2টা আমি কিভাবে বের করবো? দেখো, আমি একটা উপায়ে বের করতে পারি। কিভাবে? তো আমরা জানি যে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ গামা সমান সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এখান থেকে আমি V2টা বের করতে পারবো। দেখো কিভাবে বের করতেছি। তাহলে বা আর্গুন করে দাও, এখান থেকে আর্গুন করো, আর্গুন করো, আর্গুন করলে হচ্ছে V2 মাইনাস V1 সমান এখানে থাকে কি গামা ইন্টু V1 T2 মাইনাস হচ্ছে T1। তাই তো? এবার একটা জিনিস দেখো, তুমি এখানে তোমার কোশ্চেনের ভিতরে দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে মানে আলফার মান দেওয়া আছে, যেটা হচ্ছে এই যেটা 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এই আলফার মান দেওয়া আছে, কিন্তু এখানে গামার মানটা কিভাবে বসাবা তুমি? এখানে তোমার তো মেন হচ্ছে গামার মানও লাগবে, তো তুমি এখান থেকে আলফার মান দেওয়া থাকলে গামার মান তুমি বের করতে পারবা না? খুব ইজি। এখানে দেখো, আমার টার্গেট হচ্ছে V2 বের করা, আমি একে V2কে রাখবো আর সব ওই সাইডে পাঠাবো। তাহলে এখানে থাকে গামা ইন্টু V1 T2 মাইনাস T1, আর এই V1টা এই পাশে চলে আসলে প্লাস V1 হয়ে গেল। তাহলে এখানে আমি যদি V2টা বের করতে চাই, তাহলে এখান থেকে আমি V1, দেখো এখানেও V1 আছে, এখানেও V1 আছে, আমি কমন নিতে পারি। V1 যদি আমি কমন নেই, এখানে থাকে হচ্ছে শুধু গামা, শুধু থাকে হচ্ছে, আমি একটু এখানে লিখি, এখানে থাকে হচ্ছে গামা ইন্টু T2 মাইনাস T1 প্লাস এখানে V1টা আমি কমন নিয়ে গেলে এখানে জাস্ট 1 থাকে। একটু বুঝতে হবে, মনে হচ্ছে যে অনেক কঠিন, ক্যালকুলেশন, ক্যালকুলেশন আবার কঠিন হয়, এটা তো তুমি বুঝে বুঝে করবা। এবার দেখো এখানে V1 তুমি জানো, কিন্তু যেটা হচ্ছে কত, আচ্ছা তাহলে এখানে V1 থাকে। এইবার আসো, এখানে গামার মানটা তুমি জানো না, গামার মানটা তোমার এখন লাগবে, মান বসাতে হবে না, গামার মান কিভাবে বের করবা? কিন্তু তুমি একটা জিনিস জানো, যে সূত্র তুমি জানো, যে আমরা জানি যে 6 আলফা সমান 2 গামা। তো এখান থেকে শুধু গামার মানটা বের করো, গামা। তাহলে গামা সমান হবে 6 আলফা ভাগ হচ্ছে 2, তাহলে গামা সমান হবে হচ্ছে, কাটাকাটি করো, 3 আলফা। গামা সমান হচ্ছে 3 আলফা, খেয়াল করছো? গামা মানে হচ্ছে 3 আলফা। তাহলে এখানে 3 আলফা বসায় দাও, 3 ইন্টু আলফা, আলফা, তাই না? তারপর T2 মাইনাস T1 প্লাস হচ্ছে 1। এইবার তুমি সবগুলোর মান বসায় দাও, মান বসাও। এবার দেখো V1 জানো না, 3 ইন্টু আলফার মান কত, এই যে আলফার মান এটা 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ ডেল টি, T2 মাইনাস T1 এর মান কত, T2 মাইনাস T1 এর মান 10, এটুকু করে এটার সাথে যোগ করতে হবে হচ্ছে 1 প্লাস 1,
+1 ওকে। তাহলে এখানেও ব্র্যাকেট দিতে হবে। এবার এটা করলে কত আসে, আমি একটু ক্যালকুলেটর করি। ক্যালকুলেটর এই যে দেখো, আমি আগে এইটুকু করবো, এই পার্টটা করবো আগে। 3 × 11.6 × 10⁻⁻6 -6 × 10, তাহলে কত আসে? এটা আসে, এটার সাথে যোগ করতে হবে 1 +1, তাহলে আমার এটা আসে। দেখো এই যে আমি একটু লিখি, 1.000 তিনটা 0348 আর V1 থেকে যায় এখানে একটা, V1টা আমি লাস্টে দিয়ে দিই। তাহলে V2 সমান আমরা পাইলাম এটা। এই যে দেখো আমরা V2 পেয়ে গেছি অলরেডি। এখন আমি V2 এখানে বসাবো। তাহলে m/V2, V2 এর মান কত? এই যে এটা 1.0000348 V1, দেখছো? এবার আমি এক কাজ করব, m আর V1 কে এক পাশে লিখবো, m/V1 ইন্টু, আর এটাকে আমি আলাদা করে লিখতেছি 1/1.0000348 লিখতেই পারি, আলাদা আলাদা করে লিখতেই পারি আমি, পরে আবার গুণ করে দিলে আবার এটাই পাবো। কেন লিখছি বলো তো? m/V1 মানে কি বলো তো? V1 মানে আদি আয়তন, আর ভর তো সবসময় সেম, তাহলে ভর ভাগ আয়তন, আদি আয়তন মানে আদি ঘনত্ব। এই যে এখানেই চালাকি করতে হবে যে আদি ঘনত্ব, এটা মানে হচ্ছে m/আদি আয়তন, মানে m/আদি আয়তনের পরিবর্তে আমি লিখতে পারি ঘনত্ব ρ1, এখানে আমি লিখতে পারি ρ1 ইন্টু এটা 1/1.0000348। এবার রোর মানটা বসায় দাও, রো এর মান কত? এই যেটা 7.80 ইন্টু, বা একবার তুমি এটা ভাগ এটা 1.0000348 কত আসে? 7.80 ভাগ অ্যান্সার, তাহলে আসে হচ্ছে 7.79। এই যে এত কি আসে? 7.7 কমে গেছে, দেখছো? এত গ্রাম পার সিসি, 79, হ্যাঁ গ্রাম পার সিসি, এটা আসছে ρ2 মান। তো আমাদের এখানে ঘনত্বের পরিবর্তন হবে কিনা এটা বের করতে বলছেন, তো আমরা বের করে ফেলছি না। তো আমাদের কিন্তু এটাই বের করতে বলছে, এই যে এটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখো, আমরা চাইলে আরও কয়টা ডিজিট নিতে পারি, কারণ এখানে হচ্ছে 797 আছে, এ পর্যন্ত নিলেও হয়, সমস্যা নেই। গ্রাম পার সিসি একই কথা, তিনটা নিচ্ছি কেন আমি? এখানে দেখো 80 আছে, কাছাকাছি চলে যায়, এই জন্য আমি এটা নিলাম, সমস্যা নেই, দুইটা নিলেও হবে। তো এটাই শেষ। তারপর এখন আমরা যশোর বোর্ড 25 করবো। ওকে, এখন যশোর বোর্ড 2025-এ দেখো যে সৃজনশীলটা আসছিল, 3 মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ডের তাপমাত্রা 20°C বৃদ্ধি করে দণ্ডের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি পায়। মানে এখানে 3 মিটার দৈর্ঘ্যের একটা লোহার দণ্ড ছিল, ওটার তাপমাত্রা 20°C বাড়ানো হয়েছে, বাড়ানোর পর দণ্ডের দৈর্ঘ্য সামান্য একটু বৃদ্ধি পাইছে। তারপর বলছে লোহা ও তামার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দেওয়া হচ্ছে এটা, এবং এটা গতে দেখো যেটা বলছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে তা নির্ণয় করা। এখন এই গ নাম্বারটা করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবা। কেন ভুল করবা? কারণ তোমরা এই সূত্র লিখে দিবা, এটা বর্ধিত তাপমাত্রা কত? এই যে 20°C, এটাকে ফারেনহাইটে নিবা, ডিরেক্ট C/5 = F - 32/9, এটা দিয়ে তোমরা ফারেনহাইটের মানটা বের করে ফেলবা। কিন্তু এভাবে করা যাবে না, এখানে বলছে বর্ধিত তাপমাত্রা মানে কোনটা বলো তো? এই যে বর্ধিত তাপমাত্রা মানে 20°C, মানে ∆T হচ্ছে 20°C, মানে T2 - T1 = 20°C। এটা ছিল, এটা পার্থক্যটা বোঝাচ্ছে, ∆Tর মান বোঝাচ্ছে, সেলসিয়াসের মান আর কি, সেলসিয়াসের মানটা। এখন তোমরা ম্যাক্সিমাম সময় এটা বুঝো না, এটা দিয়ে করে আসো, কিন্তু এভাবে করা যাবে না। মনে রাখবে যে তোমরা একদম সিম্পল একটা জিনিস মনে রাখতে পারো, আমি সূত্রটা এখানে পাশে দেখাই দিচ্ছি। আর একটা সূত্র আছে যেটা তোমরা ডিরেক্ট মুখস্থ করতে পারো, সেটা হচ্ছে বর্ধিত যদি থাকে এখানে, যেহেতু °C কথা বলছে, তাহলে ∆C মনে রাখবা, ∆C এখানে ∆C মানে আসলে ∆T বোঝায় সেলসিয়াসে তাপমাত্রাটা, এই জন্য আমি ∆C দিচ্ছি, মানে C2 - হচ্ছে C1, সেলসিয়াসের আগের তাপমাত্রা মাইনাস পরের তাপমাত্রা, বুঝছো?
এটা দেওয়া আছে, এটা মানে পার্থক্যটা দেওয়া আছে, পার্থক্যটা দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বের করতে হবে হচ্ছে ডেল এফ সমান কত, এটা বের করতে হবে। ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে এটা বের করতে বলছে। তো এটা ডিরেক্ট সূত্র আছে, লিখবা যে জানি ডেল সি বাই 5 ইকুয়ালস টু ডেল এফ মাইনাস 9। এটা ডিরেক্ট সূত্র, কিভাবে আসে আমি এখানে দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো। এবার এখান থেকে ডেল এফটা বের করবা, তাহলে 5 ইন্টু ডেল এফ ইকুয়ালস টু 9 ইন্টু ডেল সি, অতএব ডেল এফ ইকুয়ালস টু 9 ইন্টু ডেল সি বাই 5। তাহলে বসাও 9 ইন্টু ডেল সির মান কত, 20 বাই 5, তাহলে 4 5 20, 4 5 নং 45, না 4 নং 36 ডিগ্রি ফারেনহাইট। এই যে হয়ে গেছে। এখন মেন ব্যাপার আসে, এই সূত্রটা কিভাবে আসে। আচ্ছা, এখন এই সূত্রটা কিভাবে আসে এটা আমি এই পাশে সুন্দর করে দিচ্ছি। দেখো, তো প্রথমে দেখো আমরা আদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বের করি আগে। সেলসিয়াসের ক্ষেত্রে আদি তাপমাত্রা হচ্ছে C1। আদি তাপমাত্রা মানে পার্ট দিয়েছিল, এই যে থার্মোমিটার ছিল, প্রথমে C1 পার্ট দিয়েছিল, পরবর্তীতে থার্মোমিটারের পারদটা উপরে উঠে গেছে, C2 হয়ে গেছে তাপমাত্রাটা। ঠিক আছে, এবার প্রথমে C1 এর জন্য আমরা সেলসিয়াস তাপমাত্রা যখন C1 সেলসিয়াসে, ফারেনহাইটে তখন F1, এই দুইটার জন্য বের করব। তাহলে সেলসিয়াসের সাথে C1 বাই 5 ইকুয়ালস টু F1 মাইনাস 32 বাই 9, তাই না? এটাকে 1 নং সমীকরণ দাও। এবার যখন C1 থেকে C2 তে উঠে গেছে, তখন ফারেনহাইট স্কেল কি বসে থাকবে? ফারেনহাইটেও এখানে F1 ছিল, F1 থেকে F2 তে চলে যাবে। তাহলে F2 এর জন্য পরবর্তী মানে C2 যখন সেলসিয়াসে C2, ফারেনহাইটে তখন F2, এটার জন্য আমরা বের করবো এদের মধ্যে সম্পর্কটা। তাহলে C2 বাই 5 মাইনাস F2 মাইনাস 32 বাই 9, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 2 নং থেকে 1 নং ভাগ মানে বিয়োগ করে দাও, 2 নং বিয়োগ 1 নং, তাহলে C2 বাই 5 মাইনাস C1 বাই 5 ইকুয়ালস টু, এটা আগে F মাইনাস 32 বাই 9 মাইনাস, এখানে কিন্তু F2 দিও, এটা F1 মাইনাস 32 বাই 9। এবার ক্যালকুলেশন করো, এখানে 5 থাকে আর উপরে থাকে C2 মাইনাস C1, আর এটা হচ্ছে এখানে 9 থাকে, উপরে থাকে F2 মাইনাস 32 মাইনাসে মাইনাসে মাইনাস F1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 32 কেটে যায়, কেটে গেলে এখানে থাকে C2 মাইনাস C1 বাই 5 ইকুয়ালস টু F2 মাইনাস F1 বাই 9। এই যে দেখো সূত্রটা চলে আসছে অলরেডি। তো C2 মাইনাস C1 মানে হচ্ছে ডেল সি বাই 5, F2 মাইনাস F1 মানে হচ্ছে ডেল এফ বাই 9। দেখো তো সূত্রটা আসছে কিনা। তো তোমরা এভাবেও করতে পারো, পুরোটা দেখায় করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, অথবা ডিরেক্ট এই সূত্র দিয়েও করতে পারো, যে কোনো একটা করলে হবে। এটা তো গ নাম্বার, হ্যাঁ, তো তোমরা দুইটার একটা করতে পারো। আচ্ছা, এখন ঘ নাম্বারটা বলবো। দেখো ঘতে কি বলছে, দণ্ডটি লোহা না হয়ে যদি তামা হতো তবে দৈর্ঘ্য বৃদ্ধি কি একই হতো? দৈর্ঘ্য বৃদ্ধি মানে ডেল এল এর মান কি একই হতো কিনা সেটা আমাদের দেখতে হবে। এটা খুলে রাখছি কেন, হাই হাই। আচ্ছা, তো দণ্ডটি লোহা না হয়ে যদি তামা হতো তাহলে কি দৈর্ঘ্য বৃদ্ধি একই হতো? এটা আমাদের বের করতে বলছে। তো প্রথমে আমরা লোহারটা বের করব, তারপর তামার দৈর্ঘ্য বৃদ্ধি বের করব, তারপর দেখবো একই হয় কিনা। হ্যাঁ, প্রথমে লোহারটা। লোহার ক্ষেত্রে কি কি দেওয়া আছে? 3 মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ডের তাপমাত্রা ডেলটি বৃদ্ধি করে তাপমাত্রা দেওয়া ছিল T2 মাইনাস T1, মানে ডেলটির মান দেওয়া ছিল, ডেলটি, এটা ডেলটিও বলতে পারো এটাকে। T2 মাইনাস T1 দেওয়া হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনও লেখা যায়, 20 কেলভিনও লেখা যায়, বা 20 কেলভিন করায় দণ্ডের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি পায়। আচ্ছা, এবার লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া ছিল, দৈর্ঘ্য প্রসারণ আলফার মান দেওয়া ছিল হচ্ছে এটা 11.6 ইন্টু 10⁻⁻6। হ্যাঁ, আর এই যে 3 মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড ছিল, তাহলে এ লনের মান ছিল হচ্ছে 3 মিটার দৈর্ঘ্য ছিল। ওকে, এখান থেকে আমরা ইজিলি দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে পারবো। দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে
এই যে তুমি যখন তাপমাত্রা বাড়ানো হয়েছে তখন প্রথমে তো ছিল হচ্ছে এটা দৈর্ঘ্য ছিল হচ্ছে 3 মিটার, তাপমাত্রা বাড়ানোর পর এটা দৈর্ঘ্য একটু বৃদ্ধি পাবে না? সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে বলছো, কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য ধরো এটা হচ্ছে L2, দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পর L2, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে হচ্ছে L2 মাইনাস L1, এটা বের করতে বলছে আমাদেরকে, মানে ডেল এল বের করতে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা লিখে নিও তোমরা একটু, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য হচ্ছে L1 আর শেষ দৈর্ঘ্য হচ্ছে L2, লিখে নিও একটু, শেষ দৈর্ঘ্য L2 আর দৈর্ঘ্য বৃদ্ধি হবে হচ্ছে L2 মাইনাস L1। তাহলে আমরা কি জানি? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফারও খারাপ অবস্থা, আলফা সমান হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা তো জানা আছে সবারই। এখান থেকে এই উপরের এইটুকু বের করতে হবে, তো আর গুণ করে এখানে নিয়ে আসো। L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা ইন্টু L1 T2 মাইনাস T1, মান বের বসায় দাও জাস্ট। আলফার মান কত? এই যে 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু L1 এর মান কত? L1 এর মান হচ্ছে 3 মিটার, 3 ইন্টু ডেল টি, T2 মাইনাস T1 এর মান হচ্ছে 20। কত আসে এবার? কত আসে? 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 3 ইন্টু 20, 6.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসছে, এত মিটার দৈর্ঘ্য। এটা সেন্টিমিটারও নিতে পারো, সেন্টিমিটার নিলে 100 দিয়ে গুণ করে দিতে হবে, 100 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 0.0696 সেন্টিমিটার। তো এটা দৈর্ঘ্য বৃদ্ধি আমরা পাইলাম L2 মাইনাস L1। এবার তামারটার বের করবো, এটা হচ্ছে লোহার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, এবার তামারটার দৈর্ঘ্য বৃদ্ধি বের করবো আমরা। সেম প্রসেসে আমরা এখানে করি। তাহলে এখানে আমরা লিখি যে তামা, এটা কি লোহা, এবার তামার ক্ষেত্রে তো দেখো তামার ক্ষেত্রে এখানে সেম থাকবে, সেম টু সেম। এখানে দেখো এই 3 মিটার দৈর্ঘ্যের একটি লোহার তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে লোহার জায়গায় জাস্ট তামা হবে, তামা চিন্তা করবা, লোহার জায়গায় কি চিন্তা করবা? তামা। তাহলে তামা যদি হয় তাহলে এখানে সব সেম থাকবে। T2 মাইনাস T1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, 20 কেলভিন। এখানে প্রাইম দিতে পারো, দুইটাতেই প্রাইম দিতে পারো, কারণ এখানে একবার ইউজ করবো, এটা ইউজ করা যায় না। হ্যাঁ, তারপরে 3 মিটার দৈর্ঘ্য, তাহলে এখানে শুরুতে দৈর্ঘ্য ছিল L1 প্রাইম সমান 3 মিটার। এবার শেষ দৈর্ঘ্য L2, এটা হচ্ছে শেষ দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে? L2 প্রাইম মাইনাস L1 প্রাইম, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা বের করতে বলছে আমাদেরকে। আরেকটা জিনিস, তামার ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়েছে, এই যে এটা তামারটা কই, এই যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এই যে এটা। তাহলে আলফা প্রাইম সমান দেওয়া হচ্ছে 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। সব কিছু দেওয়া আছে, সেম সূত্র এটা। এই সূত্র বসাবা, এই লাইন পাবা, এই লাইনটা আমি একবার লিখে দিই। L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। এখানে সবগুলোতে প্রাইম দিয়ে দাও, জাস্ট কতগুলো প্রাইম দিয়ে দিছো। বা এবার L2 মাইনাস L1ই বের করতে হবে, প্রাইম আর কি। এগুলোর মান বসা দাও, এটার মান হচ্ছে এটা 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু, তারপর L এর মান কত? L1 এর মান হচ্ছে 3 ইন্টু এটা 20। এবার এটা করলে কত আসে? 16 ইন্টু 10 টু দি পাওয়ার 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 3 ইন্টু 20, 1.002 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আসছে। এটাকে সেন্টিমিটারে নাও, 100 দিয়ে গুণ করো, তাহলে আসছে হচ্ছে 0.1002 এত সেন্টিমিটার। দেখছো? তাহলে লোহার ক্ষেত্রে হচ্ছে এটা আসছে, তামার ক্ষেত্রে এটা আসছে। তাহলে কার দৈর্ঘ্য বৃদ্ধি কার বেশি হয়েছে? এটা তামারটার। হ্যাঁ, তবে দৈর্ঘ্য বৃদ্ধি কি একই হবে? না, একই হবে না, লিখবা নিচে, অতএব একই হবে না। শেষ। এখন হচ্ছে রাজশাহী বোর্ড 2020 করবো। তো এই প্রশ্নে দেখো বলছে যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় উহার আয়তন 4.199 সেন্টিমিটার কিউব
এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 12.5874 সেন্টিমিটার স্কোয়ার হলো। তো এভাবে পড়লে তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো হয়েছে কি যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক ছিল, এরকম একটা ধাতব গোলক ছিল, এই যে গোলক যেটার ব্যাসার্ধ ছিল হচ্ছে 1 সেন্টিমিটার। এই গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার পরে, এই তাপমাত্রা বাড়ানোর পরে এটার আয়তন হচ্ছে, এই যেটার আয়তন ভি হলো কত, V2, আয়তন হলো 4.199 সেন্টিমিটার কিউব এবং ক্ষেত্রফল মানে হচ্ছে A2 কেন 2 দিচ্ছি বলো তো? কারণ এটা বৃদ্ধি করার পরে মানে পরবর্তীটা, এই জন্য 2 দিচ্ছি। A2 হচ্ছে 12.5874 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে উদ্দীপক। এবার গতে বলছে গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তো আমরা মাত্র যেটা করলাম তাপমাত্রা বৃদ্ধির সেরকম একটা জিনিস। তো এটা তোমরা সূত্রের সাহায্যে করতে পারো ডিরেক্ট এভাবে। তাপমাত্রা বৃদ্ধি, তো এখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, তাই না? ডেল সি দেওয়া হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, T2 - T1 যেটা। তো আমরা কি জানি? তো দেখো এই সূত্র দিয়ে যদি ডিরেক্ট করো, ডেল সি বাই 5 ইকুয়ালস টু ডেল এফ বাই 9, এটা দিয়ে করলে 3-4 লাইন হয়। এখন অনেক টিচাররা হচ্ছে মার্ক কেটে দেয়, কারণ গ নাম্বারে কিন্তু কত মার্ক এটাতে? 3 মার্ক। হ্যাঁ, তো 3 মার্কের একটা প্রশ্ন তুমি 3 লাইন করবা, এক লাইনে এক মার্ক, খুবই একটা টাফ না? তোমাকে 3 মার্ক দিবে, যেন মার্ক কেটে দিবে। এই জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে এই সূত্র দিয়ে না করে আমি আগে যে প্রমাণটা করলাম মাত্র ওরকম, তো ওরকম করতে হবে। আমি করি আবার, দেখো ধরি আদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখো সেলসিয়াস, এখানে লিখি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আদি তাপমাত্রা হচ্ছে C1, ওকে, C1 ধরো। আচ্ছা, আর শেষ তাপমাত্রা হচ্ছে C2 ধরো। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আদি তাপমাত্রা ধরো হচ্ছে F1 আর শেষ তাপমাত্রা ধরো হচ্ছে F2। এবার এদের দুজনের ভিতর সম্পর্ক কি? প্রথম ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে F1 এর ক্ষেত্রে, সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে সেলসিয়াস C1 বাই 5 ইকুয়ালস টু F1 - 32/9। এটাকে 1 নং সমীকরণ দিবা। তাপমাত্রা বৃদ্ধি করানোর পরে সেলসিয়াস যখন হচ্ছে C2 শেষ তাপমাত্রা, আর ফারেনহাইটে যখন F2, তখন দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে C2/5 ইকুয়ালস টু F - 32/9। এটা হচ্ছে 2 নং। এবার 2 আর 1 নং বিয়োগ করে দিতে হবে, 2 নং আর 1 নং বিয়োগ করতে হবে। 2 নং বিয়োগ 1 নং বিয়োগ করলে এটা বিয়োগ এটা, C2/5 মাইনাস হচ্ছে C1/5 ইকুয়ালস টু F - 32/9 মাইনাস 32/9। দেখছো, বিয়োগ করার পর দেখবে যে এই 32 কেটে যায়, থাকবে হচ্ছে C2 - C1 ইকুয়ালস টু F2 - 32, সরি শুধু F2 থাকবে, F2 - F1 থাকবে বাই 9, এটা থাকে। তো এখান থেকে পরে ডেল সি লিখবা, এখানে ডেল C/5 ইকুয়ালস টু ডেল F বাই 9। এতগুলো লাইন করে তারপর এটা করবা, তাহলে তোমাকে টিচার কোনো মার্ক কাটতে পারবে না এখান থেকে। ওকে, তাহলে এখানে হচ্ছে অতএব ডেল F সমান হবে হচ্ছে, এখানে 9 দিয়েছি না, ডেল F সমান কি হবে? ডেল C ইন্টু 9 বাই হচ্ছে 5। ক্যালকুলেশন করে কত আসে দেখো তোমরা। ডেল সির মান কত? ডেল সির মান হচ্ছে 50, তাহলে 50 ইন্টু 9 বাই 5, এখানে কাটা যায় 10 থাকে, তাহলে 90 থাকে, 90 ডিগ্রি ফারেনহাইট। তাহলে পরিবর্তন বের করতে বললে তোমরা বৃদ্ধি যদি বের করতে বলে, বৃদ্ধি বা পরিবর্তন, তখন এইভাবে করবা। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার ঘ নাম্বারটা করবো আমরা।
আচ্ছা, ঘতে বলছে যে উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। মানে আমি আগে আয়তন প্রসারণ সহগ বের করব, তারপর ক্ষেত্র প্রসারণ সহগ বের করব, তারপর ওদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো আমাদের কি হয়েছিল, এরকম একটা গোলক ছিল যেটা শুরুতে 1 সেন্টিমিটারের ব্যাসার্ধের একটা গোলক ছিল। এটা তাপমাত্রা যখন বাড়াইছো, বাড়ানোর পর এটার আয়তন হয়ে গেছে V2 হচ্ছে 4.199 সেন্টিমিটার কিউব, আর ক্ষেত্রফল A2 হচ্ছে এই যে এটা 12.5874 এত সেন্টিমিটার স্কোয়ার এটা হয়েছে। তো আমাকে ঘতে বলছে যে আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। এখন আমার আয়তন প্রসারণ সহগ বা ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে হলে আমাদের আদি আয়তন জানা লাগবে, আবার ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে গেলে আদি ক্ষেত্রফলও জানা লাগবে, A1ও জানা লাগবে। তা না হলে আমরা বের করতে পারবো না। তো আমরা এই দুটো আগে বের করব। তো কিভাবে বের করব দেখো, খুবই ইজি। তো দেওয়া আছে কি, বা উদ্দীপক হতে গোলকের ব্যাসার্ধ আদি ব্যাসার্ধ আর সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আদি আয়তন বের করতে পারবো এখান থেকে। তাহলে আদি আয়তন হচ্ছে V1 সমান কি হবে, আমরা আয়তনের সূত্র কি জানি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? হ্যাঁ, তাহলে 4/3 ইন্টু পাই 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে কত, 1 কিউব। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আমরা কত পাচ্ছি, 1 কিউবকে কিউব করলে তো একই থাকে, তাহলে 4 ইন্টু 3.1416 ভাগ 3, 4.1888 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে V1 আদি আয়তন। এবার হচ্ছে আদি ক্ষেত্রফল বের করব। আদি ক্ষেত্রফল A1 সমান গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, পাই 4 পাই আর স্কোয়ার, তাই না? গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে 4 ইন্টু পাই 3.1416 ইন্টু আর এর মান 1 স্কোয়ার, কত আসে 4 ইন্টু 3.1416 ইন্টু আর কিছু না, 1 তো করা লাগবে না, 12.5664 এত সেন্টিমিটার স্কোয়ার। এই যে এখন আমরা A1ও জানি V1ও জানি, যে A1 আমরা পাইছি, একটু এখানে লিখি। V1 কত পাইলাম আমরা, V1 আদি আয়তন 4.1888 আর A1 কত পাইলাম 12.5664। এখন এখান থেকে আমরা প্রথমে আয়তন প্রসারণ সহগ বের করব। আয়তন প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়, গামা। আয়তন প্রসারণ সহগ গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে V2 কত, V2 হচ্ছে এটা 4.199 99 মাইনাস V1 হচ্ছে যেটা বের করলাম 4.1888 ভাগ হচ্ছে V1 মানে 4.1888 ইন্টু T2 মাইনাস T1 মানে তাপমাত্রার পার্থক্য কত দেখো তো, এই যে তাপমাত্রা বৃদ্ধি করছিল, এই যে এটা তাপমাত্রার পার্থক্য হচ্ছে 50, তাহলে 50 এখানে একবার 50 দিয়ে দেবে, কত আসে 4.199 মাইনাস 4.1888 উপরে আসে হচ্ছে 0. আমি একবার করে দিচ্ছি, এটা ভাগ হচ্ছে 4.1888 ইন্টু 50, এই যে এটা আসছে হচ্ছে 4.8700 ইন্টু 10⁻⁻⁵ আসছে, এত পার কেলভিন।
এটা আসছে। এবার সেম ভাবে আমরা হচ্ছে কি বের করব, আমরা হচ্ছে এবার এটা আয়তন প্রসারণ সহগ হয়ে গেছে, এবার ক্ষেত্র প্রসারণ সহগ বের করব। ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, বিটা। তাহলে বিটা সমান হবে কি, আমরা জানি a2 মাইনাস a1 ইন্টু t2 মাইনাস t1। তাহলে মানটা বসায় দাও, a2 মান হচ্ছে এটা 12.5874 মাইনাস t1 হচ্ছে সরি a1 হচ্ছে এটা 12.5664 ভাগ a1 আবার এটা এত ইন্টু 50। তাহলে এটা করলে কত আসে, 12.5874 মাইনাস 12.5874 12.5664 এত ভাগ হচ্ছে 12.564 ইন্টু 50, এই যে আসছে হচ্ছে 3.342 ইন্টু 10⁻⁻5 এটা আসছে। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এবার এদের ভিতরে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। তাহলে দেখো আমি এটাকে 1 নং সমীকরণ দিব, এই আলফার মান, আর বিটার মানকে 2 নং সমীকরণ দিব। এবার 1 নং ভাগ 2 নং করো, এটা ভাগ এটা করো, কত হয় দেখো তো, গামা ভাগ হচ্ছে বিটা সমান হচ্ছে 4.870 ভাগ হচ্ছে 3.342। এখানেও 10⁻⁵ -5, এখানেও 10⁻⁻5। 4.870 ইন্টু 10⁻⁻5 ভাগ হচ্ছে অ্যান্সার 1.457 এটা আসছে। তো এখানে তুমি তাহলে এটা বিটা, তো এখান থেকে তুমি এক কাজ করো, গামা বাই বিটা, এখান থেকে তুমি কি করতে পারো, গামা সমান পাচ্ছ হচ্ছে 1.45 বিটা, এতটুকু রাখতে পারো। ওকে, তো তোমাদের এই অ্যান্সারটা পয়েন্টের জন্য, এখানে দেখো পয়েন্ট আছে, খেয়াল করো এখানে যে দশমিক আসছে, যে এই দশমিকের জন্য এই অ্যান্সারগুলো পয়েন্টের, এখানে হয়তো বা এখানে 4-5 এর জায়গায় তুমি এখানে 1.5 আসতে পারে। তো এটার জন্য তোমরা আবার ভাইবো না কি ব্যাপার ভুল হয়েছে কিনা, না তোমার এখানে দশমিক তোমার ধরো 3 ঘর আমি রাখছি, তোমরা চাইলে এখানে আরেক ঘর বাড়ায় নিতে পারতা। আবার এখানে দেখো 1.45 আসে, তো এখানে আমি চাইলে এখানে আমি 1.5ও দিতে পারি, 1.5 এর কাছাকাছি দেখো 1.5 বিটা, এটাও দিতে পারো। তো এতটুকু পার্থক্য হলে কোনো ব্যাপার না, কিছু হবে না। ওকে, তো টাইপ 1 আর টাইপ 2 মানে যে কয়টা আমি সৃজনশীল করালাম টাইপ 1 এন্ড টাইপ 2, টোটাল 9টা সৃজনশীল করালাম। এই 9টা সৃজনশীল তুমি করবা, করার পর গাইড খুলে নিজে একটা প্র্যাকটিস করতে, মানে যাই প্র্যাকটিস করো না কেন, প্রথমে হচ্ছে তুমি অ্যান্সারটা দেখবা না, অ্যান্সার না দেখে করার ট্রাই করবা। তুমি যদি অ্যান্সারটা আগে দেখে নাও, তাহলে কিন্তু যখন এসএসসিতে তুমি কোশ্চেন দেখবা, প্রবলেম যখন দেখবা, তখন মনে হবে মানে তখন নিজে থেকে সলভ করতে পারবা না। তুমি যদি অ্যান্সার না দেখে সলভ করার ট্রাই করো, তখন দেখবা যে আস্তে আস্তে পেরে যাচ্ছ, একাই পারতেছো। ওকে, তো এই 9টা করার পর তোমরা যাই করো না কেন